ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় এলএনজি ও এলপিজি সরবরাহ সহ ৬টি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টায় ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়ার সরকারি বাসভবন ইস্তানা নুরুল ইমানে যান। দেশটির রাষ্ট্রীয় প্রথা ভেঙে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান জানিয়ে প্রাসাদের করিডোরে স্বাগত জানান সুলতান হাসান আল বলকিয়া এবং ক্রাউন প্রিন্স আল মুতাহি বিল্লাহ বলকিয়া। ইস্তানা নুরুল ইমান প্রাসাদে সুলতান বলকিয়া ও রাজ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতে মিলিত হন শেখ হাসিনা। পরে সুলতানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে কৃষিক্ষেত্র, মৎস্য ও প্রাণী সম্পদ, শিল্প, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, এলএনজি ও এলপিজি সরবরাহ সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারকে সই করা হয়। এছাড়া দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সরকারি পর্যায়ে কর্মকর্তাদের ভিসা ছাড়া ভ্রমণে কূটনৈতিক নোট বিনিময় হয়। পারস্পরিক ভিসা অব্যাহতির লক্ষ্যে কূটনৈতিক পত্র শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯০ জন, আহত অন্তত ৫০০ জন। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। জড়িত সন্দেহে এ পর্যন্ত ২৪ জনকে আটক করা হয়েছে। এদিকে নিহত ৩৬ বিদেশি নাগরিকের মধ্যে ২৩ জনের পরিচয় নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ৫ জন ব্রিটিশ, ৩ জন ডেনিশ, ৬ জন ভারতীয়, ২ জন তুর্কি, ২ জন অস্ট্রেলিয়ান, ২ চীনা এবং ১ জন করে পর্তুগিজ, জাপানিজ ও নেদারল্যান্ডের নাগরিক রয়েছেন। এদিকে শ্রীলঙ্কায় আরও সন্ত্রাসী হামলার আশঙ্কা করেছে যুক্তরাষ্ট্র। শোকে স্তব্ধ বিস্ময়ে বিমূঢ় দ্বীপদেশ শ্রীলঙ্কা। আগের দিন ভয়াবহ হামলার পর সময়ের সাথে সাথে বাড়ছে লাশের মিছিল। রবিবারের এই হামলায় স্টার সানডে হয় রক্তে রঞ্জিত, উৎসব রূপ নেয় বিষাদে। ইস্টার সানডে প্রার্থনার মধ্যে রাজধানী কলম্বো সহ উপকূলীয় এলাকায় ২ দফায় ৩টি গির্জা ও ৪টি হোটেল সহ ৮ জায়গায় বোমা হামলা হয়। এতে ২ বাংলাদেশি এবং বিদেশি পর্যটক সহ হতাহত হয় অন্তত ৮০০। এ ঘটনার পর সন্ধ্যা থেকে পুরো শ্রীলঙ্কায় জারি করা হয় কারফিউ। সোমবার সকালে তা তুলে নেওয়া হয়, তবে বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপ। এছাড়া দেশটিতে ২ দিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পুলিশ সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করার কথা জানিয়েছে। দেশটির সরকারি ফরেনসিক বিশেষজ্ঞদের বরাতে সংবাদ মাধ্যম এপি জানিয়েছে ৩টি গির্জা ও 3টি হোটেলে মোট ৭ আত্মঘাতী হামলা চালায়। এদিকে রবিবার রাতে কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে একটি পাইপ বোমা উদ্ধার করা হয়। ৬ ফুট লম্বা একটি পিভিসি পাইপের ভেতর লুকিয়ে রাখা বিস্ফোরক নিষ্ক্রিয় করে বিমান বাহিনী। এছাড়া রাতে শ্রীলঙ্কার উত্তর পশ্চিমাঞ্চল এলাকায় একটি মসজিদে পেট্রোল বোমা হামলা চালানো হয়। আগুন দেয়া হয় মুসলিম মালিকানাধীন 2টি দোকানে। এদিকে শ্রীলঙ্কায় ফের বড় ধরনের হামলার আশঙ্কার কথা জানিয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। নতুন করে দেশটিতে ভ্রমণ সতর্কতা জারি করেছে নিজ দেশের নাগরিকদের। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার মধ্যরাত থেকে আইফেল টাওয়ারের লাইট বন্ধ করে দেয়া হয়। কামরুন নাহার, ডিভিসি নিউজ ডেস্ক। শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ কাল দেশে আনা হবে। তবে জায়ানের বাবা মশিউল হক চৌধুরী প্রিন্সের পায়ের আঘাত গুরুতর হওয়ায় আপাতত সে দেশে চলবে চিকিৎসা। এদিকে গতকালই শ্রীলঙ্কায় গেছেন জায়ানের পরিবারের সদস্যরা। সকালে রাজধানীতে বনানীর বাসায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ সেলিমের ৮ বছর বয়সী নাতি জায়ান চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় কুরআনখানি হয়। নিহতের পরিবারকে সমবেদনা জানাতে বাসায় যান আত্মীয় স্বজন ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এই শোকের সমবেদনা জানানোর ভাষা আমাদের কারোই নাই এবং আমরা খুব গভীরভাবে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ঘৃণা করি এবং প্রতিবাদ জানাই। আত্মীয় স্বজনরা যাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী যোগাযোগ করেছেন ওখান থেকে, আমাদের হাই কমিশনারই সবকিছু করতেছে। এখানে এখন তো ওখানে কারফিউ, সব আর কেউ চলাফেরা করতে পারে না। সেই সুবাদে হাই কমিশনারি মেয়েটাকে হাই কমিশনের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। পরিপূর্ণ অপ্রস্তুত অবস্থায় ঘটনাটা ঘটে গেছে। আমরা কোন ভাষায় কথা বলবো বল? এই এতটা অপ্রত্যাশিত একটা ঘটনা, এই ঘটনার তো কি সান্ত্বনা দেব বলে? আল্লাহ ওনাদের শক্তি দেখ এই শোকটা বহন করার। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন জানান, জায়ানের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। তবে পায়ে প্রচণ্ড আঘাত পাওয়ায় এখনই জায়ানের বাবাকে দেশে আনা সম্ভব নয়।
পা দুটাতে ড্যামেজ হয়েছে, এটা নিয়ে তো তাকে কোথাও ট্রান্সফার করা যাবে না। তবে আমাদের মেয়ে সোনিয়া, উনি তো সোনিয়াও জানে না যে তার বাচ্চা এখনো নেই, এটা এখন আজকে জানবে, ভাবি গেছে, সব গেছে তারা। ইস্টার সানডের দিন শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই সংসদ সদস্য শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী। সাইফুল ইসলাম জুয়েল, ডিবিসি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের ভুলতায় বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 2 পোশাক শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন 4 জন। গতরাত 3:15টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রাকিব ও শামীম, আহত 4 জন হলেন লিয়াকত, আরিফুল, হজরত ও তরিকুল। হতাহতরা তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। ভুলতা এলাকায় একটি বাসা ভাড়া করে একসঙ্গে থাকতেন তারা। বিস্ফোরণে ওই বাসার দেয়াল ধসে পড়ে, এতে চাপা পড়ে নিহত হন রাকিব ও শামীম, আহত হন হজরত আলী ও তরিকুল। বিস্ফোরণে দগ্ধ হন লিয়াকত ও আরিফুল। আহত 2 জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে এবং 2 জনকে ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়েছে। নিহত 2 জনের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। লক্ষ্মীপুরের কমলনগরে স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় আগুন দিয়ে এক তরুণীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। সকালে অগ্নিদগ্ধ তরুণী ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যায়। অভিযুক্ত স্বামী সালাউদ্দিন পালিয়ে গেছে, তার 2 ভাই সহ 4 জনকে আটক করা হয়েছে। রবিবার বিকেলে অগ্নিদগ্ধ শাহিনুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয় তাকে। আজ সকালে তরুণীটি মারা যায়। মারা যাওয়ার আগে মেয়েটি জানায়, 2 বছর আগে মোবাইল ফোনে লক্ষ্মীপুরের কমলনগরের সালাউদ্দিনের সঙ্গে প্রেম হয় এবং এর কয়েক মাস পরে রাউজানে তাদের বিয়ে হয়, কিন্তু এ পর্যায়ে স্বামী তাকে স্বীকৃতি দিতে অস্বীকার করে। রবিবার বিকেলে স্বামী সয়াবিন খেতে ডেকে নিয়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে পূজা উদযাপন পরিষদ। খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে নারীর প্রতি সহিংসতা বন্ধ, নুসরাতকে নির্মমভাবে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাটোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে জেলা ও উপজেলার নেতাকর্মী সহ বিভিন্ন সংগঠন ও সচেতন নাগরিকরা অংশ নেন। নুসরাত হত্যা সহ নারীর প্রতি সহিংসতা বন্ধে মানববন্ধন হয়েছে গোপালগঞ্জ, রংপুর, পটুয়াখালী, ভোলা, গাইবান্ধা, নড়াইল, মাগুরা ও বেনাপোলে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, যৌন হয়রানি ও ধর্ষণের সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মন্ত্রী এমপিদের বিরুদ্ধে শোকজ বা কারণ দর্শানোর নোটিশ থেকে সরে এসেছে আওয়ামী লীগ। উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করা এসব এমপি মন্ত্রী দলের গুরুত্বপূর্ণ পদে থাকায় তাৎক্ষণিক সিদ্ধান্ত নিচ্ছে না দল, তবে আমলনামা তৈরি হচ্ছে তাদের। আসছে কাউন্সিলে দলীয় পদ হারানোর সহ সাংগঠনিক ব্যবস্থার মুখোমুখি হতে পারেন অনেকেই। শেষ হওয়া 4 ধাপের উপজেলা নির্বাচনে 136 উপজেলায় নৌকাকে হারিয়ে জিতেছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। অভিযোগ, বিদ্রোহী এসব প্রার্থীর পক্ষে কাজ করেছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি সহ আওয়ামী লীগের অনেক নেতা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনার পর 5ই এপ্রিল এসব নেতাকে শোকজের সিদ্ধান্ত নেয় দল। তবে দলটির শীর্ষ নেতারা বলছেন, আপাতত শোকজ না করে অভিযোগ পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগগুলো অনেকটা ঢালাওভাবে এসেছে, তো সেই কারণে একটু বিস্তারিত তদন্তটা আমরা করতে চাই। কারণ ঢালাও অভিযোগের উপর ভিত্তি করেই কাউকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শান নোটিশ দেওয়া, শাস্তি দেওয়া এটা খুব যৌক্তিক নয়। প্রত্যেকের আমলনামা কিন্তু সংগ্রহ করে রাখা হচ্ছে। একটা নেক্সট কাউন্সিলে তারা গুরুত্বপূর্ণ পদ থেকে সে হারিয়ে যেতে পারে, এটা তার শাস্তি। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে এই তাৎক্ষণিকভাবে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অর্থই হচ্ছে যে তার বিরুদ্ধে আর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এটা ভাবার কোনো কারণ নেই। তদন্তের দায়িত্বে থাকা দলটির সাংগঠনিক সম্পাদক জানান, দৃশ্যমান না হলেও কোনো না কোনোভাবে শাস্তির আওতায় আসবেন অভিযুক্তরা। আওয়ামী লীগ যদি কোনো সিদ্ধান্ত প্রদান করে, সেই সিদ্ধান্ত যদি আমার ব্যক্তি স্বার্থের অনুকূলে নাও হয়, সেই সিদ্ধান্ত মানতে আমি বাধ্য। আমি যদি না মানি, তাহলে আমি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলাম। এই বিশ্বাসঘাতকদের অবস্থান কি হবে, এটি নিঃসন্দেহে ভবিষ্যৎ নির্ধারণ করবে। যারা অপরাধ করেছেন তারা কোনো না কোনোভাবে শাস্তির আওতায় আসবেনই।
দলীয় ইমেজ রক্ষার পাশাপাশি নিজেদের সামাজিক অবস্থান ধরে রাখতে দলটির নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। যার সামাজিক গ্রহণযোগ্যতা আছে, যার বিরুদ্ধে কোনো অনৈতিকতার অভিযোগ নেই, ক্লিন ইমেজের ব্যক্তি, তা এরকম ব্যক্তিদেরকেই সংগঠনের নেতৃত্ব হিসেবে সবাই পছন্দ করেন। শাহনাজ রুমা, ডিবিসি নিউজ, ঢাকা। খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপিপন্থী সংগঠন স্বাধীনতা ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় তিনি নেতাকর্মীদের প্রতি এই আহ্বান জানান। খন্দকার মোশাররফ বলেন, বর্তমানে দেশের অর্থনীতি চলে গেছে খেলাপিদের হাতে, তাই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে খালেদা জিয়ার মুক্তি ছাড়া আর কোনো বিকল্প নেই। বেলা 11টায় শুরু হওয়া প্রতিবাদ সমাবেশ চলে বেলা 12টা পর্যন্ত। খালেদা জিয়াকে কারাগারে রেখে গণতন্ত্রকে মুক্ত করা যাবে না, তাই আমাদের প্রধান দায়িত্ব দেশনেত্রীকে মুক্ত করা এবং তার নেতৃত্বে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। কয়েকদিনের তাপদাহে নগরীতে বিড়ম্বনার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া। সপ্তাহ জুড়ে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মহাখালী আইসিডিডিআরবিতে প্রতিদিন প্রায় 900 রোগী ভর্তি হচ্ছে। গরমে অস্থির জনজীবন, বিশেষ করে রাজধানীতে গরম বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় রাজধানীসহ বিভিন্ন জেলায় দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। মহাখালীতে আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবিতে গত 6 দিনে প্রতিদিন 850 থেকে 9 শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে আসছে এবং জিজ্ঞেস করলে বোঝা যাচ্ছে যে পানির সমস্যা বা হয়তো কোথাও কিছু খেয়েছে বাইরে, এই ধরনের সমস্যা। ডায়রিয়া থেকে কোনো মৃত্যু যেন না ঘটে সেদিকে আমাদের সবাই খেয়াল রাখতে হবে। রোগীর চাপ সামলাতে হাসপাতালে তাঁবু টাঙিয়ে শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। এই গরমে ব্যক্তিগত কনজাম্পশন এবং কোনো পানি দিয়ে কোনো কিছু তৈরি করা, এগুলি সব কনজাম্পশন বেড়ে যায়। এই পানিটা তো সব জায়গায় বিশুদ্ধ নয়, অতএব বিশুদ্ধ পানি খাওয়ার চেষ্টা করতে হবে। যেখানে নেই ফোটানোর কোনো ব্যবস্থা, সেখানে বটল ওয়াটার বা ফিল্টার পানি খেতে হবে। আবহাওয়া অফিস বলছে, পুরো বছরের মধ্যে এপ্রিল মাসে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে, আর বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমও বেশ অনুভূত হচ্ছে। এই সপ্তাহ জুড়ে তাপমাত্রার একটু ঊর্ধ্বগতি থাকবে, তাপমাত্রা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া রাজশাহী, পাবনা, কক্সবাজার এবং রাঙামাটিতে এবং ইভেন যশোরে যে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে, সেই তাপমাত্রা আরও একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বাড়লেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অধিদপ্তর। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের একটি বড় অঙ্কের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান দিতে পারে বিজনেস প্রসেসিং আউটসোর্সিং বা বিপিও শিল্প খাত। বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশী দেশ ভারত সহ এশিয়ার অনেক দেশ বিপিও থেকে আয় করছে বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে প্রযুক্তি ও ইংরেজি ভাষায় দক্ষ করা গেলে বাংলাদেশও এই খাত থেকে আয় করতে পারে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা। পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপের তথ্য বলছে, 2016-17 অর্থবছর শেষে দেশে বেকারের সংখ্যা 26,77,000। এই বেকারদের মধ্যে আবার 10,43,000 তরুণ তরুণী উচ্চ মাধ্যমিক কিংবা স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেও চাকরি পাচ্ছেন না। সরকারি ব্যাংক প্রায়োরিটি, এরপর টিচিং লাইনেও আমার ইচ্ছা আছে। আমার মেইনলি ট্রেনিংটা করার ইচ্ছা, এই জন্য আমি ইনফরমেশন নিলাম। আউটসোর্সিং সাধারণত দুটোই হয়, বাট আমাদের অর্গানাইজেশন কারেন্টলি আসলে আমরা লোকালি করছি। অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো জানালো, যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার পাশাপাশি সম্ভাবনাময়দের নির্বাচন করা হচ্ছে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের জন্য। অনেক ল্যাকিংস তাদের মধ্যে রয়ে গেছে, তো আমরা বেসিক্যালি কমিউনিকেশন স্কিলসটার উপর জোর দিচ্ছি। বিপিও সেক্টরটা মানে যেখানে হচ্ছে শর্টকাটে সে আর্ন করতে পারবে লেখাপড়ার পাশাপাশি। এই তরুণদের প্রযুক্তি নির্ভর নানা ব্যবসায় উদ্বুদ্ধ করতে বিশ্বের সফল সব ব্যক্তিরা এসেছেন একই ছাদের নিচে। অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন, প্রযুক্তি খাতে একটি উদ্ভাবনী চিন্তা বদলে দিতে পারে অনেক মানুষের ভাগ্য। তাদের যেমনটি অর্থের প্রয়োজন, তার থেকে বেশি প্রয়োজন একটি অভিনব ধারণা। পাঠাও থেকে সে যখন আইডিয়াটি বাজারজাত করতে পেরেছে, সে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও অর্থায়ন পেয়েছে। যথাযথ প্রশিক্ষণ ও অবকাঠামো সহায়তা দিলে বাংলাদেশের তরুণরাও ঘরে বসেই কাজ করতে পারেন পশ্চিমা বিশ্বের কোনো প্রতিষ্ঠানে। কিন্তু সেক্ষেত্রে বড় বাধা ইন্টারনেটের মূল্য। সারা বিশ্বে 600 বিলিয়নের মতো এই সেক্টরে ইনকাম হয়, তার মধ্যে এক বিরাট অংশ বাংলাদেশ নিতে পারে। সমস্ত ইউনিয়ন
এই নেটওয়ার্কের আওতায় চলে আসবে অল্প দিনের মধ্যে। প্রাইসটাও গভর্নমেন্ট এটা সহনীয় মাত্রা রাখতে চায় সবসময়। রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত দুদিনব্যাপী বিপিও সামিট শেষ হবে সোমবার। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ধরে নিয়ে যাওয়া হয়েছে আরও একজনকে। ভোর 4টার দিকে দনগা সীমান্ত দিয়ে গরু আনার জন্য ভারতে যায় 10 থেকে 12 জন। এ সময় বসতপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সুমন নামে এক যুবক নিহত হন। তার মরদেহ সীমান্তে জিরো লাইনের কাছে বাংলাদেশের অভ্যন্তরে পড়ে রয়েছে। এছাড়া বিএসএফের হাতে আটক হয় মাসুদ রানা নামে অপর বাংলাদেশি। বিজিবির ঠাকুরগাঁও 50 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইমন নবী জানান, ঘটনার প্রতিবাদ করে পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলির ঘটনায় 2 মাদক পাচারকারী নিহত হয়েছে। বিজিবি জানায়, ভোরে পালংখালী সীমান্তে বিজিবির একটি টহল দলের ওপর মাদক পাচারকারীরা গুলি ছুড়তে থাকে। এ সময় বিজিবি আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে কয়েকজন মাদক পাচারকারী পালিয়ে গেলেও ঘটনাস্থলে 2 জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন ফারুক হোসেন ও সাইফুল ইসলাম। এরা দুজনেই উখিয়ার থাইংখালী রোহিঙ্গা 19 নম্বর ক্যাম্পের বাসিন্দা। ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়। বেহাল সড়ক, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব, ড্রেনেজ অব্যবস্থাপনা ও মাদক সহ নানা সমস্যায় জর্জরিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 28 নম্বর ওয়ার্ড। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে প্রার্থীদের মুখে এখন উন্নয়নের প্রতিশ্রুতি। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নে যিনি কাজ করবেন তাকেই ভোট দেবেন বলে জানিয়েছেন ভোটাররা। সদর উপজেলার আকুয়া ইউনিয়নের আকুয়া দক্ষিণপাড়া ও চুকাইতলা নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন গঠিত হয়েছে 28 নম্বর ওয়ার্ড। নবগঠিত এই ওয়ার্ডে নেই মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া জলাবদ্ধতা, অনুন্নত রাস্তাঘাট ও মাদকসহ নানান সমস্যা এখানকার বাসিন্দাদের নিত্যসঙ্গী। ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া এই ওয়ার্ডের প্রথম নির্বাচনে কাউন্সিলর পদে লড়ছেন 11 জন প্রার্থী। দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। আমি যদি পাশ করতে পারি তাহলে আমি প্রথম ধাপটাই থাকবো যে আমি রাস্তাঘাট নিয়ে কাজ করব। ড্রেনেজ ব্যবস্থা যেটা আছে এটা যেভাবে ভালো হয় সেভাবে কাজ করার চেষ্টা করব। রাস্তাঘাট, ড্রেন, মাদক ব্যবসা ও সন্ত্রাসমুক্ত আমার ওয়ার্ডটা আধুনিক হিসাবে গড়ে তুলব। যতগুলা ভগ্নাংশ আছে সম্পূর্ণই চেষ্টা করব প্রশাসনের মাধ্যমে করার জন্য আর কি। আমি তাদের পাশে থাকব আর উন্নয়নমূলক কর্মকাণ্ড করব, সন্ত্রাস এবং মাদকমুক্ত সুন্দর একটা পরিবেশ তাকে উপহার দিব। যুব সমাজের যে অবনতি, মাদক থেকে তারা জড়িত হয়ে যাচ্ছে, এই দিক থেকে আমি তাদেরকে তাদের কর্মসংস্থান এবং কি তাদের শিক্ষার দিকে সুন্দর সুস্থ পরিবেশ গঠন করে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তবে শুধু প্রতিশ্রুতিই নয়, বিপদে আপদে যিনি পাশে থাকবেন তাকেই ভোট দিতে চান এখানকার বাসিন্দারা। আকুল আবেদন থাকবে যে আমাদের রাস্তাঘাটের উন্নয়ন এবং ড্রেনেজ ব্যবস্থাটা যাতে সক্রিয় হয়। সন্ত্রাস চাঁদাবাদ সম্পূর্ণভাবে নির্মূল করতে সমর্থক হন। শিশু এবং নারীদের উন্নয়নে কাজ করবে, যৌন হয়রানি, ইপটিজিং এবং বাল্যবিবাহ রোধ করবে এমন একজন প্রার্থীকে আমরা ভোট দিয়ে নির্বাচন করতে চাই। 5ই মে সিটি কর্পোরেশন নির্বাচনে এই ওয়ার্ডে 10,998 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ডিবিসি নিউজ ডেস্ক। নিষেধাজ্ঞা অমান্য করে ভোলা, লক্ষ্মীপুর সহ ডেঞ্জার জোনের অন্তত 25টি রুটে চলছে ফিটনেস ছাড়া নৌযান। প্রতিদিন ঝুঁকি নিয়ে এসব নৌযানে উত্তাল মেঘনা নদী পাড়ি দিচ্ছেন হাজার হাজার মানুষ। দুর্ঘটনার আশঙ্কা থাকলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবৈধ এসব নৌযান বন্ধের কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। 30 মার্চ থেকে অক্টোবর পর্যন্ত ভোলার মেঘনা নদীর 110 কিলোমিটার এলাকাকে ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত করা হয়। এ সময় সি সার্ভে ছাড়া সব ধরনের অনিরাপদ নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে উপকূলের বিভিন্ন এলাকা দিয়ে চলছে ফিটনেস ও অনুমোদনবিহীন ছোট বড় কাঠের নৌকা, স্পিডবোট, ইঞ্জিন চালিত ট্রলার। ভোলা লক্ষ্মীপুর রুটে 2টি লঞ্চ ও একটি সি ট্রাক সরকারি অনুমোদন নিয়ে চলাচল করলেও প্রয়োজনের তুলনায় খুবই কম। ভাই আমরা তো এখানে অনেক যাত্রীগুলো এখান থেকে যাবে কিভাবে? কোনো লঞ্চ নাই, কিছু নাই। আমরা এখানে তো সিটার কম, সিটার না থাকার কারণে আমরা অনেক টাইমে ট্রলার দিয়ে যাই বা লঞ্চ দিয়ে যাই, সেখানে আমাদের অনেক রিস্ক হয়ে যায়, অনেক বড় বড় ঢেউ আসে। আমি আজকে সকালে এসে আমি লঞ্চ মিস করছি এবং এখানে আজকে একটা লঞ্চ ছিল মাত্র। এই ট্রলারে এখন আমাদের যেতে হবে, আমাদের লাস্ট রিসোর্ট কিন্তু এই ট্রলারটাই।
তবে আবহাওয়া ভালো থাকলে অবৈধভাবে ট্রলার চালানোর কথা স্বীকার করলেন ট্রলার পরিচালনাকারী। না, আমার পারমিশন নাই। সর্বশন লালমনের শেষ সীমানা কিছু যাত্রী আছে, ওই যাত্রীগুলো অর্ধেক পথে আটকে পড়ে, এই মুহূর্তে কিছু নাই। এখন বাধ্যতামূলক যাত্রীর সুবিধার জন্য আমরা 20-25 করে মানুষ দিয়ে আমরা ট্রলার দিতেছি। অবৈধ এসব নৌযান বন্ধে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে বলে জানায় বিআইডব্লিউটিএ। যে স্পিড বোট এবং ছোট নৌযান যাত্রীবাহী নৌযান চলাচল করছে, এই সকল নৌযান বন্ধ করার জন্য বিআইডব্লিউটিএ জেলা প্রশাসককে বরাবর চিঠি এবং অন্যান্য সংশ্লিষ্ট তথ্যকে চিঠি প্রদান করা হয়েছে এবং এই সকল নৌযান বন্ধ করার জন্য অতি শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে। ভোলা, লক্ষ্মীপুর সহ জেলার অন্যান্য রুটগুলোতে দ্রুত প্রয়োজনীয় সংখ্যক নির্ভরযোগ্য নৌযান দেওয়ার দাবি যাত্রীদের। ডিবিসি নিউজ ডেস্ক। বই পড়া মনের জগৎকে খুলে দেয়, জ্ঞানের পরিধি বিস্তৃত করে, একথা বলেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। সকালে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের মা অধ্যাপক অ্যাডভোকেট কামরুন নাহার বেগমের রচিত আমার দেখা অস্ট্রেলিয়া মহাদেশ এবং এশিয়া ও ইউরোপের 13টি দেশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় দীপুমণি আরও বলেন, মনের জগৎ প্রসারিত না হলে মানব জীবনের অর্থ সংকীর্ণ হয়ে যায়। হিলি স্থলবন্দরে প্রকাশ্যে চলছে ফিটনেসবিহীন ট্রাক। লক্করঝক্কর এই সব ট্রাকে চলছে বন্দরের পণ্য পরিবহনের কাজ, আর এর ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। হিলি স্থলবন্দরের অভ্যন্তরে এভাবেই ফিটনেসবিহীন লক্করঝক্কর ট্রাকে চলছে পণ্য পরিবহনের কাজ। কবে এসব ট্রাকের ফিটনেস শেষ হয়েছে চালকেরও তা জানা নেই। ট্রাকগুলোর অবস্থা এমনই করুণ যে কোনো সময় খসে পড়তে পারে যন্ত্রাংশ। জানালা নাই, জানালা না থাকে দরজা নেই, দরজা না থাকে গ্লাস নেই, সামনে এলা হাঁকাও চলায়, ফিটনেস নেই, ড্রাইভার লাইসেন্স নেই, মাতাল হাঁক চলায় গাড়ি, কিন্তু ধুপুস করে গাড়ি চাকা বাসটা পড়ে থাকে, রাস্তা লাগায় জাম। গাড়িগুলোর অবস্থা খুব একটা ভালো যে তা না, আবার একবার যে ফেলে দিতে হবে তাও না। আমি লাইসেন্স করছি হলো 12-13 হাজার টাকা দিয়ে, আমি আইডেন্টি কার্ড করেছি, তাহলে আমাকে গাড়ি চালাতে হবে না? আমি কি না খেয়ে থাকবো? আমাকে তো অবশ্যই গাড়ি চালাতে হবে। কারণ ভাঙ্গা শুরু হোক আর ভালো হোক। যেগুলো ফিটনেসবিহীন কাজ এগুলো বন্ধ করে দেখ সরকার। ফিটনেস থেকে তো পুলিশে পয়সা দেওয়া লাগে, লাভ কি? আমদানিকারকরাও স্বীকার করলেন পণ্য পরিবহনে ব্যবহার হচ্ছে ফিটনেসবিহীন ট্রাক। বিশেষ করে বাইরে যায় না, পানামার থেকে ঘরে মালটা নিজের মালটা আনে। স্থানীয়দের অভিযোগ, ফিটনেসবিহীন এসব ট্রাক বন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। তবে পুলিশ বলছে ভিন্ন কথা। হিলি স্থলবন্দর এলাকায় বেশ কিছু ট্রাক ফিটনেসবিহীনভাবে চলাফেরা করছে। এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে প্রশাসনের কোনো প্রকার টনক নড়ে না। গাড়ি নতুন পুরাতনের মাঝে বিভিন্ন সমস্যা থাকবে, ফিটনেস ফেল হয়ে যাবে বা অনেক সমস্যা হবে, সেগুলো আমরা প্রতিনিয়ত আপডেট করার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনী সদস্যর পাশাপাশি এখানে ট্রাফিক পুলিশেরা প্রতিনিয়ত কাজ করছে। ডিবিসি নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচল উপজেলার বরেন্দ্র অঞ্চলে বেড়েছে সোলার সেচ পাম্পের ব্যবহার। সেচের খরচ কমে আসায় চাষাবাদ বাড়ছে। কৃষিবিদরা বলছেন, ভূপৃষ্ঠ পানি ব্যবহার করায় ফলনও বাড়ছে। সোলার পাম্পের ব্যবহার আরও বাড়ানোর চিন্তা করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। চাঁপাইনবাবগঞ্জের নাচল ও গোমস্তাপুর উপজেলায় বৃষ্টির পানির উপর নির্ভর করে বছরে একটি ফসলই ফলানো হতো। এখন সেখানে বোরো, আমন ও চৈতালি ফসল ফলছে। সোলার সেচ পাম্প বদলে দিয়েছে বরেন্দ্র অঞ্চলের কৃষি ও কৃষকদের জীবন। মহানন্দা ও পুনর্ভবা নদী থেকে পাইপলাইনে বরেন্দ্র অঞ্চলে খনন করা 6 কিলোমিটার দীর্ঘ খালে পানি সংগ্রহ করা হয়। সেই পানি সোলার সেচ পাম্পের মাধ্যমে জমিতে দিতে পারছেন কৃষকরা। সেচ খরচ কমে আসায় একসময়ের অনাবাদি জমিতেও এখন আবাদ হচ্ছে। সোলারের আগে আমাদের এই জমি পতিত ছিল, এখন সোলার আসাতে সরিষা হচ্ছে, ভুট্টা হচ্ছে। আগে দ্বীপে পানি নিতাম, তারপর 2 দিন 3 দিন পর পানি পেতাম এবং খুব খরচ বেশি হতো। পাতাল থেকে যে পানিটা আমরা তুলতাম সেটার থেকে অনেক অনেক বেশি পানি আমাদের এখানে আমরা পাচ্ছি। জমি যেগুলা পতিত ছিল শ্রমিকেরা সব এই সোলার থেকে এখন আবাদ করতে পারছি। সোলার না আসলে আমরা কোনো আবাদ করতে পারতাম না। খনিজ সম্পন্ন ভূ উপরিস্থ পানির ব্যবহারে বরেন্দ্র অঞ্চলে বাড়ছে আবাদের পাশাপাশি উৎপাদনও। ভূ উপরিস্থ পানি ব্যবহারের মাধ্যমে আমাদের সেচ কাজটা বহাল রাখি, তাহলে আমাদের জমির উর্বরতা যেমন রক্ষা পাবে, তেমনি ফসলের গুণগত মান বাড়বে এবং চাষির খরচও কিন্তু এতে কম।
সোলার পাম্পের ব্যবহার আরও বাড়ানোর চিন্তা করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। এলাকায় সমস্ত জমিতে আগে ভূগর্ভস্থ পানি দিয়ে আবাদ করা হতো, এখন ভূগর্ভস্থ পানি দিয়ে আবাদ করা হচ্ছে না। এর পাশাপাশি আমাদের বিদ্যুৎটা সাশ্রয় হচ্ছে। পুরো এলাকা বিদ্যুৎ ছাড়াই সৌর শক্তির মাধ্যমে আমরা সেচ কার্যক্রম চালাতে পারছি। 19টি সোলার পাম্প প্রকল্পের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের প্রায় 500 হেক্টর জমিতে সেচ সুবিধা দেয়া হচ্ছে। এই সুবিধা ভোগ করছেন প্রায় 5000 কৃষক। ডিবিসি নিউজ ডেস্ক। নওগাঁর মহাদেবপুরে বসেছে প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী হুরের মেলা। প্রতি বছর বৈশাখের দ্বিতীয় রবিবার বসে এই মেলা। হুর মাদারের দরবারে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় মেলার আনুষ্ঠানিকতা। মেলা ঘিরে রকমারি পণ্যের পসরা বসে এবং থাকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা খেলার আয়োজন। মেলা উপভোগ করতে গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজন ও দূর দূরান্ত থেকে যোগ দেয় হাজারো মানুষ। গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করতে আয়োজকদের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট কাল। এই দফায় 15টি রাজ্যের 116টি আসনে হবে ভোট গ্রহণ। গুজরাটের গান্ধীনগরে লড়ছেন বিজেপির প্রেসিডেন্ট অমিত শাহ। টানা 16 বছর এই আসনে প্রার্থী ছিলেন লালকৃষ্ণ আদবানি। 2 বছর আগে গুজরাট বিধানসভা নির্বাচনে গান্ধীনগর থেকে জিতেছে কংগ্রেস বিধায়ক চাভেদাই গান্ধীনগরে অমিত শাহের বিরুদ্ধে প্রার্থী। এদিকে কেরালার ওয়াইনাডে থেকে লড়বেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। তৃতীয় দফায় আসামের 4, বিহারের 5, ছত্তিশগড়ের 7, দমনদিউ, জম্মু কাশ্মীর ও দাদরানগর হাভেলিতে 1টি করে, গোয়া 2, কর্ণাটক ও মহারাষ্ট্রে 14টি করে, উড়িষ্যায় 6 ও উত্তরপ্রদেশে 10 এবং পশ্চিমবঙ্গের 5টি আসনে ভোট হবে। এছাড়াও দ্বিতীয় দফায় স্থগিত হওয়া পূর্ব ত্রিপুরা আসনেও এদিন ভোট হওয়ার কথা রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে বিপুল ভোটে জয় পেতে যাচ্ছেন কৌতুক অভিনেতা ভলোদিমির জেলেনস্কি। বুথ ফেরত জরিপ মতে বর্তমান প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হতে যাচ্ছেন জেলেনস্কি। দ্বিতীয় পর্বে ভোট গ্রহণ শেষে জরিপে দেখা যায় নির্বাচনে জেলেনস্কি পেতে যাচ্ছেন 73.02% ভোট এবং পোরোশেঙ্কো পাচ্ছেন মাত্র 24.64% ভোট। 41 বছর বয়সী কৌতুক অভিনেতা জেলেনস্কি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন তিনি দেশবাসীকে হতাশ করবেন না। এদিকে প্রেসিডেন্ট পোরোশেঙ্কো এরই মধ্যে পরাজয় স্বীকার করে অভিনন্দন জানিয়েছেন কৌতুক অভিনেতা জেলেনস্কিকে। এর আগে প্রথম পর্ব নির্বাচনে পোরোশেঙ্কো পান 17.8% ভোট আর জেলেনস্কি পান 30.4% ভোট। এরপরই দ্বিতীয় দফা ভোট নেওয়া হয়, কারণ ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রার্থীকে 50%-এর বেশি ভোট পেতে হয়। শুরু হয়েছে টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প। সকাল 8:30টায় হোম অফ ক্রিকেটে রিপোর্ট করেছেন 5 ক্রিকেটার। ঢাকা প্রিমিয়ার লিগের খেলা থাকায় প্রথম দিনের অনুশীলনে যোগ দিতে পারেননি বাকিরা। আইপিএলে খেলতে ভারতে থাকা সাকিবও প্রথম দিনের ক্যাম্পে হাজির হতে পারেননি। প্রধান কোচ স্টিভ রোডসের তত্ত্বাবধানে প্রথম দিন ফিটনেস আর ব্যাটিং প্র্যাকটিস করেছেন ক্রিকেটাররা। সকাল 8:30 বাজার আগেই হোম অফ ক্রিকেটে হাজির সাবেক টাইগার ক্যাপ্টেন মুশফিকুর রহিম। তবে এবার মুশিকে টেক্কা দিয়েছেন টাইগারদের বড় ওস্তাদ। 7 সকালেই বিসিবিতে স্টিভ রোডস। আগে থেকেই জানা ছিল ক্যাম্পে যোগ দিচ্ছেন না আইপিএলে থাকা সাকিব। অফ ডেতে অনুশীলন ক্যাম্পে গড় হাজির ডিপিএল সুপার লিগ খেলা জাতীয় দলের অনেক ক্রিকেটার। কারণ মঙ্গলবার শেষ রাউন্ডের হাই প্রেসার হবে শিরোপার নির্ধারণ, আর তাই প্রথম দিনের ক্যাম্পে ওরা পেয়েছে ছাড়। তবে 2 সিনিয়র ক্রিকেটার তামিম আর মাহমুদুল্লাহ ঠিকই যোগ দিয়েছেন ক্যাম্পে। নিউজিল্যান্ড সফর থেকে চোট নিয়ে ফিরেছিলেন মাহমুদুল্লাহ, খেলতে পারেননি ডিপিএল। বিশ্রামে ছিলেন দেশসেরা ওপেনার তামিমও। 3 সিনিয়রের সাথে প্রথম দিনের ক্যাম্পে রুবেল হোসেন। ইংল্যান্ড বিশ্বকাপে আলাদা কোনো পরিকল্পনা নেই, ম্যাচ খেলার সুযোগ পাওয়াটাই এখন গেল বিশ্বকাপ নায়কের বড় চ্যালেঞ্জ। আমি যদি ম্যাচ খেলি ইনশাল্লাহ আমি আমার বেস্ট এফোর্টটা দেবো এবং ভালো করার চেষ্টা করবো, অবশ্যই ভালো করার চেষ্টা করবো। এবং আপনার ক্যাপ্টেন যে সময় আমার বোলিং নিয়ে আসবে না কেন, আমি চাবো ক্যাপ্টেনের সে মানটা রাখতে। অভিজ্ঞতার দিক দিয়ে ইংল্যান্ড বিশ্বকাপের সেরা দলের একটাই এবার বাংলাদেশ। রুবেল মনে করেন দল হিসেবে খেলতে পারলে দারুণ কিছুই করে দেখাতে পারে টিম টাইগার্স। আমাদের টিমটা খুব ভালো একটা টিম আছে, তো আমরা যদি সবাই নিজের পারফরমেন্সটা যদি মাঠে শো করতে পারি এবং ধরেন আপনার ওইখানকার ওয়েদার কন্ডিশন সবকিছু আপনাদের গেম প্ল্যানিং সবকিছু যদি ভালো হয় এবং সবকিছু আমরা যদি প্লেয়ার এক্সিকিউট ভালো করতে পারি, তো আমার কাছে মনে হয় ভালো কিছু হবে ইনশাল্লাহ। প্রথম দিনের ক্যাম্পে ক্যাপ্টেন মাশরাফি যোগ না দিলেও হাজির ছিলেন ওর পেস বোলিং পার্টনার মুস্তাফিজুর রহমান।
হাসান মাহাদি, ডিবিসি নিউজ, ঢাকা। অবশেষে চমক দিয়েই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আসগর আফগানকে রেখেই 15 সদস্যের দল দিয়েছে আফগানিস্তান। অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ায় ধারণা করা হয়েছিল স্কোয়াড থেকে বাদ পড়বেন আসগর। এছাড়া গুলবদিন নাইবের নেতৃত্বে করা স্কোয়াডে আরেক চমক ডানহাতি পেসার হামিদ হাসান। এই 31 বছর বয়সী পেসার আফগানদের হয়ে শেষ ওয়ানডে খেলেছেন 2016 সালে। 2017 সালের ডিসেম্বরের পর হামিদ হাসান খেলেননি কোনো প্রথম শ্রেণী, টি-20 বা লিস্ট এ ম্যাচও। এদিকে বিশ্বকাপ স্কোয়াড কিংবা বিশ্বকাপের জন্য রিজার্ভ তালিকাতেও জায়গা হয়নি আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজ খেলা 4 ক্রিকেটার জাভেদ আহমেদি, জাহির খান, শাপুর জাদরান ও ফরিদ আহমেদের। বাংলাদেশকে ফেভারিট মানছে বঙ্গমাতা অনূর্ধ্ব 19 নারী আন্তর্জাতিক ফুটবলে অংশ নেওয়া বেশিরভাগ দল। সন্ধ্যা 6টায় অতিথি আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে মারিয়া আখিরা। জয় দিয়ে আসরটা শুরু করতে চায় দুই দলই। সংবাদ সম্মেলনে প্রতিপক্ষরাই বলছেন স্বাগতিকরাই নাকি ফেভারিট। গেল 1-1.5 বছরে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের উজাড় করে খেলেছে বাংলার দুরন্ত কিশোরীরা। সাফল্যও এসেছে থেকে থেকেই। মৌসুমীদের সামনে এবার বড় মিশন, ঘরের মাঠে বঙ্গমাতা অনূর্ধ্ব 19-এর শিরোপা জয়। সফল হতে এদিন মাঠে অনুশীলনে ঘাম ঝরিয়েছে ছোটনের দল। বঙ্গমাতা টুর্নামেন্ট এই প্রথমবারের মতো আমাদের দেশে আন্তর্জাতিকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আপনাদের হতাশ করব না, ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ দিয়েই খেলবো এবং ম্যাচ বাই ম্যাচ জিতে আমরা ফাইনালে আসার চেষ্টা করব। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আমাদের মেয়েরা প্রস্তুত, আমাদের মেয়েরা কঠিন অনুশীলন করছে, 2 বেলা পরিশ্রম করেছে। বিগত দিন আমরা 3-4টা ট্রফি জয়লাভ করেছি। যে বাকি 5টি দল এসেছে তাদের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত। সারা দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে ভাবছে শক্ত প্রতিপক্ষ, তবে আটঘাট বেঁধেই নামছে ওরা। আসর শুরুর আগে টানা 2 মাস করেছে অনুশীলন, প্রতিফলনটা দেখাতে চায় মাঠেই। আমরা আগেও খেলেছি বাংলাদেশের সাথে, ওরা ভালো খেলে তাতে সন্দেহ নেই, কিন্তু আমার মেয়েরাও তাদের সেরাটাই দেবে। যখন কোনো খেলায় আমরা অংশ নেই তখন জেতার জন্যই নেই। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। বঙ্গমাতা অনূর্ধ্ব 19 নারী আন্তর্জাতিক ফুটবলে উদ্বোধনীয় টিভি উপস্থাপনা করবেন অস্ট্রেলিয়ান ফুটবলার ও সাবেক মিস অস্ট্রেলিয়া এরিন হল্যান্ড। নারীদের ফুটবল টুর্নামেন্টে উপস্থাপনার সুযোগে দারুণ আনন্দিত এই ফুটবলার। সারা বিশ্বের বিস্ময় সোমবার প্রথমবারের মতো মাঠে গড়াবে বঙ্গমাতা অনূর্ধ্ব 19 6 জাতির ফুটবল টুর্নামেন্ট। এই অহংকার জাগ্রত নারীর। তোড়জোড় চলছে বিশ্বব্যাপী প্রচারণার। যেখানে ইচ্ছেগুলো মেলবে ডানা, যেখানে এগিয়ে যাওয়ার নেই মানা। তারই অংশ হিসেবে সিডনি থেকে ঢাকায় উড়িয়ে আনা হয়েছে অস্ট্রেলিয়ান সুন্দরী এরিন হল্যান্ডকে। 2013 সালে মিস ওয়ার্ল্ড অস্ট্রেলিয়ার মুকুটটা জিতেছিলেন এরিন। সঙ্গীতেও অভিজ্ঞতা কম নেই। কিন্তু নিজেকে ফুটবলার হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এরিন। আমি দারুণ খুশি যে আমি বঙ্গমাতা নারী ফুটবলের মতো এত বড় একটা আসরের টিভি উপস্থাপনা করার সুযোগ পেয়েছি। আসলে ফুটবল আমাকে খুবই টানে, তাই সুযোগটা হাতছাড়া করলাম না। ভাই ফুটবলার, তার অনুপ্রেরণায় ফুটবলে আসা এই তারকার। বাবা মাও জুগিয়েছিলেন মনোবল। ক্রিকেট মাঠে মাইক্রোফোন হাতে এরিনকে দেখেছেন অনেকেই, কিন্তু এবার ফুটবল মাঠে উপস্থাপিকা হিসেবে দেখা যাবে বঙ্গমাতা অনূর্ধ্ব 19 নারী আন্তর্জাতিক ফুটবলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আমি যদিও ভালো ফুটবলার ছিলাম না, জাতীয় দলেও খেলিনি, তবে স্থানীয় পর্যায়ে ফুটবল খেলেছি। যদিও নাচ গানই ছিল আমার প্যাশন, কিন্তু ফুটবল সে জায়গাটা দখল করেছে। বঙ্গমাতার এই আসর বিশ্বব্যাপী পরিচিতি পাবে বলে আমার বিশ্বাস। অস্ট্রেলিয়ান এই ফুটবলার এরই মধ্যে জেনেছেন বাংলাদেশের নারী ফুটবল সম্পর্কে। বললেন এখন নাকি প্রয়োজন মেয়েদের জন্য একটা একাডেমি। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।